সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকায় একসঙ্গে তিনটি ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনা এমন বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে, এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, পুরা ঢাকা শহরের একটা পাশ রণক্ষেত্র তৈরি হয়েছে। অনেকেই বলছেন ছাত্রলীগ যখন ক্যাম্পাসগুলোতে রাজত্ব করত, সেই ছাত্রলীগের রাজত্বকালেও ক্যাম্পাসগুলোতে ঢাকা শহরে এরকম একসঙ্গে তিনটা ক্যাম্পাসে এরকম সংঘর্ষের ঘটনা ঘটেনি, এরকম রণক্ষেত্র তৈরি হয়নি। হয়তো সর্বোচ্চ একটি কিংবা দুটি ক্যাম্পাসে এরকম সংঘর্ষের ঘটনা দেখেছে, কিন্তু ছাত্রলীগ এখন নেই, আওয়ামী লীগ নেই। তাদের অভ্যুত্থানের পর যারা এখন ক্ষমতাধর, একটি দল সরকারে আছে আর একটি বিরোধী দল আছে, তাদের ছাত্র সংগঠন একসঙ্গে তিনটি ক্যাম্পাসে রণক্ষেত্র তৈরি করেছে। শুধু এখানে না, ঢাকার বাইরেও রংপুরের যে ঘটনা আমরা গত রাতে সংঘর্ষ দেখলাম, সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এখানে আমরা নতুন সংঘর্ষ দেখতে পাচ্ছি ঢাকা শহরে। কথা হইল, এই সংঘর্ষের কারণ কি? কারা বেশি বেপরোয়া হয়ে উঠেছে? কাদের আচরণের কারণে এই সংঘর্ষ বাড়ছে? আমি সব নিয়ে বিশ্লেষণ করব। ঢাকার আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজে, তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন। এর আগের রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখান থেকে ঘটনার সূত্রপাত হিসাবে দেখা যাচ্ছে। আমি প্রথমে বলি যে এই ঘটনা আসলে আসলো কোথা থেকে। ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হইলেও এরকম মানে বাজে পরিস্থিতি তৈরি হয়নি, এরকম উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখিনি। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম। আগে মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার যখন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছিল, সেই সময়ে বিভিন্ন স্লোগান দেখলাম, মুখোমুখি অবস্থান দেখলাম, কোথাও কোথাও সংঘর্ষও দেখলাম। এরপরে নির্বাচনকালীন সময়ে কোথাও কোথাও দেখেছি। কিন্তু এখন এই যে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ঠান্ডা থাকলেও এই সময় কেন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হইল? কারা ইন্ধন দিল? দেখেন, ছাত্রদলের সঙ্গে বিরোধী পক্ষের এই সংঘর্ষে এই প্রথম নয়। তার আগে আমরা জানি হবিগঞ্জ এবং সিলেটে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সেটা কেন ঘটেছে সেটাও আপনারা জানেন। এনসিপির নেতাদের বেপরোয়া বক্তব্যের কারণে ছাত্রদল এবং যুবদলের স্থানীয় নেতাকর্মীরা নাকি হামলা চালিয়েছে, সেটা তৃণমূলে। এবার আমরা কেন্দ্রে দেখলাম, যখন এনসিপির সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বা ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হলো বা হামলা চালানো হলো এনসিপি নেতাদের উপর, তখন ছাত্র শিবিরের সাবেক একজন সভাপতি বলছেন যে জুলাইয়ে এই ঘটনাগুলো তৈরি করে এনসিপিকে মানে আলোচনায় রাখার চেষ্টা করা হচ্ছে, জামাতকে একটু দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি একটু সূক্ষ্মভাবে ভাবেন, তার এই স্ট্যাটাসটির ইম্প্যাক্ট ব্যাপক। আর ঠিক আছে, জুলাই তো আলোচনায় শুধুমাত্র এনসিপি এবং ছাত্রদল, ছাত্র শিবির বা বিএনপি, ছাত্র শিবির কিংবা হচ্ছে আপনার জামাতে ইসলাম আলোচনায় কোথায়? সেই আলোচনা তৈরির জন্যই কি এই সংঘর্ষগুলো তৈরি হয়েছে? আমি এখন পর্যন্ত সেটা বলবো না, কিন্তু এই প্রশ্ন উত্থাপন করা যায়। এই প্রশ্নটা উত্থাপন করা যায়, সংঘর্ষের রাজনীতি বা এই সংঘর্ষের পরিস্থিতি কোথা থেকে তৈরি হয়েছে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এখন আপনি আমাকে যদি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজনকে মারধর নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মুখোমুখি অবস্থান দেখতে পেলাম, এবং এটা নিয়ে অনেক বিটার সিচুয়েশন আমরা দেখলাম। এমনকি সেখানে রাজাকারদের যে ছবি টানানো হয়েছে সেটা নিয়েও ছাত্ররা প্রতিবাদ জানিয়েছেন। শুধু ছাত্রদল না, অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও প্রতিবাদ জানিয়েছেন। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, এরকম নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। এরপরে আমরা দেখলাম ছাত্র শিবির সেখানে থামলো না, তারা গিয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও এই যে রাজাকার, যাদেরকে তারা জুডিশিয়াল কিলিং আখ্যা দিয়ে যাদেরকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করছে অভ্যুত্থানের পর থেকে, যারা এর আগে এদের নামও যারা মুখে নিত না, সেই লোকদেরকে তারা এখন হিরো হিসাবে সামনে উত্থাপন করার চেষ্টা করছে এবং বলছে আওয়ামী লীগের সময়ে যে তারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। এই যে লোকদের বিচার হয়েছে, যে রাজাকারদের কথা বলা হয়েছে, কাদের মোল্লা, তারপরে এই আরও যারা যারা আছেন, তো এদের যে বিচার, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? অনেকেরই নেই, কিন্তু শিবিরের প্রশ্ন আছে, সেজন্য তারা তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় আমরা বেরোবিতে বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা সংঘর্ষ দেখলাম বলতে কি, মানে ছাত্রদল, এই ছাত্র শিবির মোটামুটি সেখানে উল্লাস করেছে। কিভাবে? ছাত্রদলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে। ছাত্রদলের ইগো হার্ট হয়েছে। তখন আমরা দেখলাম যে হচ্ছে ঢাকা কলেজে ছাত্র শিবির যখন পোস্টারিং করছিল,
তখন ছাত্রদল বাধা দেয় এবং একটা প্রোগ্রামে যখন হচ্ছে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করছিল তখন ছাত্র দলের নেতারা ছাত্র শিবিরের নেতাকর্মীদের বাধা দেয় এবং এই নিয়ে ঢাকা কলেজে সংঘর্ষ বাধে এবং দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। এক পক্ষ ক্যাম্পাসের ভেতরে, আরেক পক্ষ হচ্ছে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। এরপরে আমরা সংঘর্ষ দেখলাম আলিয়া মাদ্রাসায়, সেখানে ছাত্র শিবিরের অবস্থান ভালো, মোটামুটি ছাত্রদল সেখানে ভালোই মার খেয়েছে। এরপরে আমরা সংঘর্ষ দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানেও ছাত্র শিবিরের অবস্থান ভালো, ক্যাম্পাসগুলোতে তারা জয়লাভ করেছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সেখানে অবস্থান খুব একটা ভালো না, অর্থাৎ সেখানেও তারা মারধরের শিকার হয়েছে, কিন্তু তাদের পাল্টা হামলাটা খুবই ন্যাক্কারজনক ছিল ছাত্রদলের। তারা যে ওই যে মেডিকেলে গিয়ে হামলা চালিয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে নানা ধরনের। এখন কথা হইল বেপরোয়া কারা, ছাত্র শিবির না ছাত্র দল? আমি বলবো বেপরোয়া দুই দলই। দেখেন, এক দল দেশের বা ছাত্র দলের যারা হচ্ছে এই প্রধান সংগঠন বিএনপি, তারা দেশের দায়িত্বে, ছাত্র শিবির ক্যাম্পাসগুলোর দায়িত্বে আছেন, অর্থাৎ ক্যাম্পাসগুলো ছাত্র শিবিরের দখলে আছে। আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন যে ছাত্র দলের নেতারা বলছেন যে হচ্ছে এই বেগম রোকেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই যে বেগম রোকেয়া বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই উস্কানিগুলো কেন দেওয়া হলো? ক্যাম্পাস সবগুলো তো ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে মোটামুটি বলা যায়, ছাত্র সংসদ তাদের হাতে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েও হচ্ছে সেখানে দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত তাদের কমিটি বাতিল করতে হয়েছে। সেই ছাত্রদল যেখানে শিবিরের সঙ্গে পেরে উঠছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তারা সংঘর্ষ করবে বা ঢাকা কলেজে তারা সংঘর্ষ করবে এই অবস্থা নাই। তাহলে উস্কানি দিয়ে সংঘর্ষের জায়গায় নেওয়া হলো কেন? কিন্তু আমি তারপরেও বলবো ছাত্রদল বেপরোয়া আচরণ করেছে, যেহেতু তাদের দল সরকারে রয়েছে এবং বিদ্যুৎ, জ্বালানি, তারপরে গ্যাস ট্যাস নানান কিছু নিয়ে এখন সরকার মোটামুটি বিতর্কের মুখে পড়েছে। তারা এই বার্তা দেওয়া উচিত যে এত কিছুর মধ্যেও তারা জনগণের সঙ্গে আছে, কোনো মারামারি হানাহানিতে নেই, কিন্তু তারা সেটা না ভেবে তারা হচ্ছে শিবিরের সঙ্গে সংঘর্ষে গেল। এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, ছাত্রদলকে বাঁচাতে যুবদল কেন মাঠে নামতে হবে? আমরা দেখলাম রবিউল ইসলাম নয়ন তিনি মাঠে নেমেছেন হেলমেট পরে, যেটা খুবই সিগনিফিক্যান্ট। ছাত্রলীগের আমলে ছাত্রলীগ এভাবে হেলমেট পরে মাঠে নামতে দেখেছি, এটা জাস্ট একটা জঘন্য কাজ হয়েছে। ছাত্রদলের কোনো কোনো নেতা বলছেন ঢাকা কলেজে ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না। কেন ভাই, আপনারা তো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, আপনারা কেন ছাত্র শিবিরকে এই ঢাকা কলেজে রাজনীতি করতে দেবেন না? আমি দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন বলছেন যে হচ্ছে ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। কেন আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে? ছাত্র শিবিরের নেতাকর্মীরা তো যোগসূত্রে জয়লাভ করেছে, ছাত্র সংসদে তারা জয়লাভ করেছে, অর্থাৎ ছাত্র সংসদের যে কর্তৃত্ব, যে দায়িত্ব, সেই কর্তৃত্ব সেই দায়িত্ব তো তাদের হাতেই থাকবে। বলা যায় যে ক্যাম্পাস তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেখানেও ছাত্রদল রাজনীতি করতে পারবে। কিন্তু ছাত্র শিবিরেরও ফ্যাসিবাদী আচরণ আমরা দেখেছি। যখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দেয়, যতবারই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি দিয়েছে ততবারই তারা গুজব তুলেছে, তারা এটার প্রতিবাদ জানিয়েছে, কমিটি বাতিল করার আন্দোলন করেছে শিক্ষার্থীদেরকে নিয়ে, তাদের পক্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে। এই যে আপনি যদি রাজনীতি করতে পারেন তাহলে ছাত্রদল কেন করতে পারবে না? আবার ঢাকা কলেজ যদি ছাত্রদল রাজনীতি করতে পারে, ছাত্র শিবির কেন পারবে না? এই জায়গা থেকে বেরোই আসতে হবে আপনাদেরকে। তবে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা খুবই ন্যাক্কারজনক। মানুষের জীবন, বিদ্যুৎ, গ্যাস, এসব বিষয়ে মানুষের জীবন এমনিতেই দুর্বিষহ, তার উপর আপনারা সংঘর্ষের লীলায় মত্ত হয়েছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নেবে না। এখানে ছাত্রলীগ আবার রিলেভেন্ট হয়ে উঠবে এই কারণেই যে হচ্ছে আপনারা সুযোগ পেয়েছেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে হানাহানি করছেন, আপনারা পারছেন না। ঠিক এই জায়গাতে মানুষ আবারও বলা বলি শুরু করবে ছাত্রলীগই ভালো ছিল বা ছাত্রলীগ অন্তত এদের চেয়ে ভালো। এই সুযোগ বলার মতো বা এই কথা বলার মতো স্পেস আবারও এখানে তৈরি হয়েছে। আমি দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক উল্লাস করছে, এইসব নিয়ে প্রচুর ভিডিও, ছবি এসব ছড়াচ্ছে। তাহলে এই যে এই ঘটনাটা যারা ঘটালো, দুইটা, একটা বিরোধী দল আর একটা হচ্ছে সরকার দলের ছাত্র সংগঠন, এদেরকে এটা দায় নিতে হবে। আমি মনে করি সরকারের উচিত এই ঘটনাগুলো তদন্ত করে এটার প্রকৃত বিচার করা এবং জুডিশিয়াল কিলিংয়ের নামে যে রাজাকারদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বৈধতা দেওয়ার চেষ্টাটা দ্রুত বাংলাদেশে বন্ধ করা উচিত। যদি জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, আপনি এটার এগেইনস্টে আদালতে যান, আদালত রায় দেবে এবং এই জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যারা যুক্ত
তাদেরকে আপনারা রায়ের আওতায় আনেন, কিংবা হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্র বলুক বা আদালত বলুক যে এটা জুডিশিয়াল কিলিং হয়েছে, এদের রায়গুলো পক্ষপাতমূলক হয়েছে, এদেরকে হচ্ছে প্রতিহিংসাবশত রায় দিয়ে এদেরকে হত্যাকাণ্ড এই ফাঁসি দেওয়া হয়েছে, এরকম যদি হয়ে থাকে রাষ্ট্র থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং আদালত এই ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে হচ্ছে এই বিচারের আয়তায় আনা হোক। কিন্তু আপনি জুডিশিয়াল কিলিংয়ের নামে বাংলাদেশে রাজাকারকে বৈধতা দেবেন, রাজাকারের ছবিটা নাবেন, যেটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলবেন, এটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এই রাজনীতি ছাত্র শিবিরকে অতি দ্রুত বন্ধ করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।